মিজু আর নেহাকে জড়িয়ে ধরে থাকায় ওদের বেশি কিছু হয়নি। আজকে বুঝলি তো আমজাদ এই জোকার কিংয়ের পাওয়ার কত। তোর মতো কয়েকশো মাস্তানকে আমি পায়ের নিচে পিষে রাখি। ড্রাইভার মানে জোকার কিং যাকে আমজাদ ভাবতেছে সে তো অনেক আগেই মারা গেছে। জোকার কিং তার কাছে গিয়ে বুকের উপর পা তুলে দিয়ে বলল, শুনে রাখ, তোর মতো কত মাফিয়াকে আমি জন্ম দিয়েছি, তুই সেটা কখনো কল্পনা করতে পারবি না। আর সামান্য একটা মাফিয়া হয়ে আমার সাথে লাগতে এসেছিস, দেখ এখন কেমন লাগে। আমার সাথে শত্রুতা করার একটাই ফল, ডাইরেক্ট মৃত্যু। বস, বেশি কিছু করবেন না। ওনার বইয়ের ওপর আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটু খাওয়ার, আজকে পেয়ে গেছি। যদি একটু হুকুম করতেন তাহলে। আরে বেটা, যা যা যা, তোর যা করতে মন চায় কর, আমি কিচ্ছু বলবো না। ধন্যবাদ বস। এই, তোরা ওদের গাড়ির ভিতর থেকে বের কর। কথাটা শোনার পর কয়েকজন মিলে তাদের গাড়ির ভিতর থেকে বের করে। মিসেস লাবণ্য এতক্ষণ সবকিছু শুনছিল। মিজু আর নেহার কোনো জ্ঞান নেই। মিসেস লাবণ্যকে টেনে হিঁচড়ে বের করে হলো। জাফর খান মিসেস লাবণ্যর শরীরে হাত দিচ্ছে আর মিসেস লাবণ্য চিৎকার করে কান্না করছে। তখন মিজুর জ্ঞান ফিরে আসে। মিজু দেখতে পায় তার বাবার লাশ পড়ে আছে। তার মাকে নিয়ে একটা মধ্যবয়স্ক লোক টানাটানি করছে। তার ছোট বোন নেহা কান্না করছে। মিজু তার মায়ের কাছে যাওয়ার জন্য দৌড় দিল। তখন একটা লোক এসে মিজুকে আটকে ফেলে। এদিকে আমজাদ খানের জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় সে অনেক নিচে, তার শরীর বেশি আঘাতের চিহ্ন নেই। কিন্তু তখন তার ছেলে মেয়ের কথা মনে পড়ে। তখন উপরের দিকে আসতে থাকে। উপরে এসে দেখে জোকার কিং, জাফর খান, আর্মি কর্নেল, বিজনেসম্যান মোরাদ ও সাথে আরও অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। কিন্তু কেন হাসতেছে দেখার জন্য নিচে তাকায়। নিচে তার মিসেস লাবণ্যকে জাফর খান ধর্ষণ করছে। নিজের চোখের সামনে নিজের বউকে এমন অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখতে না পেরে সে একটা পাথর দিয়ে জাফর খানের দিকে ছুঁড়ে মারবে। তখনই ব্যালেন্স হারিয়ে আবারও নিচে পড়ে যায়। তারপর বিশাল বড় একটা পাথরের আঘাতে মাথা ফেটে একদম নদীর কিনারে গিয়ে পড়ে। অপরদিকে জাফর খান মিসেস লাবণ্যকে প্রথমে ধর্ষণ করে, তারপর একে একে সবাই করে, শুধু জোকার কিং ছাড়া। মিজু তার চোখের সামনে নিজের মাকে ধর্ষণ করতে দেখে শুধু মামা বলে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার কথা শুনছে না। এক পর্যায়ে এসে জাফর খান বলে, বস, কাজ শেষ, অনেক মজা পাইলাম। কি যে দিলাম বস, শালির মতো একটা সুন্দরী মাল আমি কখনো দেখিনি। আমজাদের মতো একটা মাফিয়ার কপালে যে কিভাবে এত সুন্দরী মেয়ে জুটলো আমি এখনো ভাবতে পারছি না। যা করেছিস ভালোই করেছিস, মনের আশা পূরণ হয়েছে তো। এখন আর এদের বেঁচে রেখে লাভ কি? আজকের পর থেকে আমাদের আর কোনো শত্রু নেই। আর এদিক আমজাদা মাফিয়া কিংয়ের যে কিনা সমাজের সকল লোকের মান সম্মান রক্ষা করত, সে আজকে তার বোর ইজ্জত রক্ষা করতে পারলো না। বস, ওর বাচ্চাদের দেখলে কেন জানি আমার মায়া হচ্ছে। এদেরকে কি করব? কি আর করার, ওদের ছেড়ে দে। একদিন আমার দাদি আমাকে বলেছিল যে ছোট বাচ্চাদের গায়ে হাত দিতে নেই। বড় হয়ে যদি ওরা আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়? আরে, যেটা নিয়ে ভাবছিস না, ওর মতো পিচ্ছি পোলার এসব কোনো কিছুই মনে থাকবে না। বড় হলে সব কিছু ভুলে যাবে। সবাই বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। এদিকে মিসেস লাবণ্যকে ধর্ষণ করার সময় শরীরের সমস্ত কাপড় চোপড় ছিঁড়ে ফেলে। মিসেস লাবণ্য বারবার হাওমাও করে কান্না করছিল আর নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু এতগুলো লোকের কাছে তার চেষ্টা বৃথা। কিছুক্ষণ পর মিজু আর নেহাকে একটা গাড়ির উপরে বসায় আর মিসেস লাবণ্যকে টেনে হিঁচড়ে নিয়ে এসে জীবন্ত জবাই করে। মিসেস লাবণ্য গলাকাটা মুরগির মতো ছটফট করতে থাকে আর আমজাদ নামক ড্রাইভারকে মিজুর আর নেহার সামনে কেটে টুকরো টুকরো করে তাদের গাড়ির ভিতর রেখে দেয়। তারপর আগুন লাগিয়ে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। এদিকে মিজু কান্না করছে আর অপরদিকে নেহা কান্না করছে। রাত তখন 3টা বেজে গেছে। নির্জন রাস্তার মধ্যে একটা ছোট ছেলে যার বয়স 14 বছর আর একটা ছোট মেয়ে যার বয়স 8 বছর তাদের নিজের বাবা মাকে আগুনে পুড়তে দেখতেছে। তখন পিছন থেকে কেউ একজন এসে মিজু বলে ডাক দেয় আর সাথে সাথে মিজুর ঘুমটা ভেঙে যায়। এইদিকে মিজু কান্না করছে আর অপরদিকে নেহা কান্না করছে। রাত তখন 3টা বেজে গেছে। নিঝুম রাস্তার মধ্যে একটা ছোট ছেলে যার বয়স 14 বছর আর একটি ছোট মেয়ে যার বয়স 8 বছর তাদের নিজের বাবা মাকে আগুনে পুড়তে দেখতেছে।
তখন পিছন থেকে কেউ একজন এসে মিজু বলে ডাক দেয়, আর সাথে সাথেই মিজুর ঘুমটা ভেঙে যায়। আর মিজু জোরে মা বলে চিৎকার করে ওঠে। মিজুর শরীর ঘেমে গেছে, শরীরের প্রতিটি লোম থেকে পানি বেরিয়ে পড়ছে। নেহা তার রুম থেকে বের হয়ে মিজুর রুমে এসে দেখে মিজু হাঁপিয়ে গেছে এবং কান্না করছে। নেহা পানি নিয়ে এসে বলে, ভাইয়া কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? নেহা, মা, মা, ওকে ওরা আগুনে পুড়ে মারলো। ভাইয়া তুই আজও সেই স্বপ্ন দেখেছিস? তোকে না বলেছি তুই এইসব একদম চিন্তা করবি না, সব কিছু ভুলে যা। কিভাবে ভুলে যাবো বল? ওরা যে মা বাবাকে গাড়ি সহ পুড়িয়ে মারলো। বলছি না এইসব কিছু ভাবিস না। এই নে পানি, খা আর আমার কোলে ঘুমিয়ে পড়। মিজু নেহার হাত থেকে পানির বোতলটা নিয়ে পানি খেয়ে নেয়। তারপর নেহার কোলে মাথা রেখে আবার ঘুমিয়ে পড়ে। আসলে মিজুর সাথে এমনটা প্রতিনিয়ত হয়। মিজু মাঝরাতে তার বাবা মাকে স্বপ্নে দেখে আর চিল্লাতে চিল্লাতে কান্না করে, আর নেহা তাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। নেহার মনেও প্রতিশোধের আগুন জ্বলছে। যাক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা নাস্তা করে নেয় এবং তাদের গ্রামের সকল লোকদের বাসায় গিয়ে কারো কোনো সাহায্য লাগে কিনা খোঁজ করতে থাকে। তাদের সামর্থ্য অনুযায়ী সকলকে সাহায্য করে আবারও বাসার পথে রওনা দেয়। পথের মধ্যে আবারও সেই পথ শিশুটির সাথে দেখা। মিজু এবার তাকে নিয়ে সোজা সেই মাস্তান টিমের কাছে যায়। তখন মাস্তান লোকটি বলে, কিরে, তুই আবার এসেছিস? মার খাওয়ার খুব শখ হয়েছে তাই না? হ্যাঁ রে, কিন্তু আমার না তোকে খুব মারতে ইচ্ছে করছিল, তাই আবারও আসা। এখন তোকে না মারা পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না। কি বললি? তুই এখন মারবি? ওই, কে কোথায় আছিস? ধর শালাকে শেষ করে দে। কথাটা বলার সাথে সাথেই অনেকগুলো লোক এসে মিজুর উপর ঝাঁপিয়ে পড়ে। মিজু কম কিসে সব কয়টাকে উড়াধরা মারা শুরু করে। এক একটার মাথা ফেরে রক্ত পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা বাকি লোকগুলো মিজুর উপর ঝাঁপিয়ে পড়ে। মিজু এবার তার পিস্তল বের করে সবাইকে গুলি করে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেয়। তারপর সব বাচ্চাদের নিয়ে একটা এতিমখানায় চলে যায়, যেটা মিজুর বাবা আমজাদ চৌধুরী বানিয়েছিলেন। এরকম এতিমখানা প্রায় 300টা আছে, যা সব কিছু মিজু চালায়। বাচ্চাদের সেখানে রেখে এসে মিজু ও নেহা ঢাকায় ব্যাক করে। ভাইয়া আমি কালকে কলেজে যাব। আমার একা একা কলেজে যেতে খুব ভয় করে। কালকে তুমি গিয়ে আমাকে কলেজে পৌঁছে দিয়ে আসবে? ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। মিজু খাবার খেয়ে এসে তার বোনকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তখন মিজুর ডান হাত তামিম কল দেয়। বল, কি খবর পেয়েছিস? বস, একটা গুড নিউজ আছে। জোকার কিং এর একমাত্র ছেলে রকি মানারাত ইন্টারন্যাশনাল ভার্সিটির পড়ালেখা করে। আপনি চাইলে আমরা কালকে তাকে সেখান থেকে তুলে নিয়ে আসবো। ধুর, কি যে বলিস না। শোন, আমার মাথায় একটা প্ল্যান আছে। প্ল্যানটি কি বস? কালকে দেখা কর, তারপর সব বলবো। মিজু কলটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে জোকার কিংয়ের মাথায় অনেক চিন্তা। তার সহপাঠী জোকার কিংয়ের খুন সে মেনে নিতে পারছে না। তাই সে তার সকল লোকদের একসাথে ডাকে এবং বলে, তোরা এত লোক থাকতে জাফরকে কে মারলো? কেউ কি জানে না? কেউ কি তার চেহারাটা একবারও দেখেনি? তোদেরকে দুধকলা দিয়ে পুষে রেখে আমার কি লাভ হচ্ছে? ইচ্ছে করছে তোদের সবকটাকে এখানেই পুঁতে রেখে দেই। কি মনে হচ্ছে বল তাড়াতাড়ি। বস, আমার মনে হচ্ছে এটা আমার পরিচিত কেউ একজন। কি পাগলের মতো কথা বলছিস? আমাদের কোনো পুরানো শত্রু বেঁচে নেই, আর যারা ছিল তাদের সবাইকে তো আমরা মেরে ফেলেছি। তা তুই ঠিক বলেছিস, হতে পারে। ওই, তোরা সবাই ভালো করে শুনে রাখ। আজকে থেকে সবাই আমজাদের ছেলে আর মেয়েকে খুঁজে বের কর। কিভাবে খুঁজবে সেটা আমি জানি না। আগামী 24 ঘন্টার ভিতরে তাকে আমার সামনে চাই। জোকার কিং সবাইকে হুকুম করে রুমের ভিতর চলে যায়। আর এদিকে সবাই মিজুকে খুঁজতে বের হয়। অপরদিকে মিজু তার ছোট বোন নেহাকে নিয়ে কলেজে চলে আসে। কলেজে ঢুকতেই কলেজের প্রিন্সিপাল তাকে স্যালুট করে। মিজু প্রিন্সিপালকে বলে, প্রিন্সিপাল স্যার, আবার ছোট বোন নেহা, যে আবার কলেজে আজকে থেকে আপনার এই কলেজে পড়াশোনা করবে। তার যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে তো বুঝতেই পারছেন কি করব। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার বোনের আশেপাশে কেউ আসতে পারবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। মিজু নেহাকে কলেজে নামিয়ে দিয়ে বের হয়ে আসে। তারপর তামিমের সাথে দেখা করে। তাদের প্ল্যান মোতাবেক কাজ শুরু করে।
তার সাথে তামিম ও শামীমকেও কলেজে ভর্তি হতে বলে জোকার কিংয়ের ছেলে রকি তার উপর পুরো নজর রাখার জন্য। সে কি করে না করে সব কিছু। একটা চায়ের দোকান থেকে বের হওয়ার সময় নিশি তাকে দেখে ফেলে। আসলে নিশিও সেই রাস্তা দিয়ে কলেজের দিকে আসতেছিল তার একমাত্র ভাই রানাকে কলেজে ভর্তি করিয়ে দিতে। নিশি প্রথমে চিনতে না পারলেও পরে ঠিকই চিনতে পারে। তারপর পিছনে তাকিয়ে দেখে এটা মিজু। এটা তো আমার মিজু। মিজু এখানে আছে আর আমি জানতামই না। নিশি মিজুর কাছে আসতে যাবে তখনই মিজু তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে আর নিশিও মিজুকে ফলো করতে থাকে। মিজু প্রথমে তার আড্ডায় চলে যায়, তারপর সবাইকে কাজ বুঝিয়ে দেয়। নিশি এসব কিছু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, কিন্তু তখন মিজুর একটা লোক নিশিকে দেখে ফেলে আর তাকে বন্দি বানিয়ে নেয়। নিশি তাদের থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু মিজুর সৈন্যবাহিনীর কাছে আটকে যায়। ততক্ষণে মিজু দূরে গিয়ে কার সাথে যেন সিক্রেট মিশন সম্পর্কে কথা বলছিল। মিজু কথা বলা শেষ করে যখন নিজের চেয়ারে বসে তখন তামিম বলে, ভাই, একটা মেয়ে চুপি চুপি আমাদের কথাগুলো শুনছিল। কে সে? তার গলা কেটে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দে। বস, মেয়েটা বারবার আপনার কথা বলছিল, সে নাকি আপনাকে চিনে। কি বলিস? হুম। তাকে আমার সামনে নিয়ে আয়। মিজুর কথা মতো নিশিকে মিজুর সামনে নিয়ে আসা হলো। মিজু নিশিকে দেখেই অবাক হয়ে যায়, নিশিও মিজুকে দেখে অবাক হয়ে যায়। তারপর মিজু আদেশ করে ওর হাত পায়ের বাঁধন খুলে দিতে। মিজুর কথা শুনে তাড়াতাড়ি করে নিশির বাঁধন খুলে দেয়। তারপর নিশিকে একটা চেয়ারে বসানো হয়। তারপর মিজু নিশিকে প্রশ্ন করে, নিশি, তুমি এখানে? একই প্রশ্ন আমারও। আগে তুমি বলো, তুমি এখানে কেন? আসলে আমাকে এখানে বড় একটা কেসের সমাধান করার জন্য নিয়ে এসছে। এখানে নাকি প্রতিদিন রাতে খুন হচ্ছে, আর সেটা মাফিয়া কিং এমএস করতেছে। তাহলে এই পুরো মাফিয়া কিংয়ের দলকে ধরার জন্য এখানে ডাকা। এখন বলো, তুমি এখানে কি করো? কিছু না, এমনি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছি। সেটা দেখে তো মনে হচ্ছে না। কেন হবে না? দেখো কি সুন্দর পরিবেশ, আর এখানে আমি সব সময় থাকি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। সত্যি কথা বলতে, আমি সেদিনের সেই ঘটনার জন্য এখনো প্রতিদিন রাতে কান্না করি। আমাকে ক্ষমা করে দিও। আজ আমার জন্য তুমি মেজর থেকে বেকার হয়ে আছো। আরে কি বলছো? আমি ঠিক আছি, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। তুমি যে কাজ করতে এসছো সেটা মন দিয়ে করো। আর হ্যাঁ, মাফিয়া কিং এমএস এর সন্তুরা কিন্তু অনেক ভয়ানক, সাবধানে কাজ করবে, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। সেটা তোমাকে ভাবতে হবে না। সে যতই ভয়ঙ্কর হোক না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবে না। আচ্ছা চলো, এখানে বসে থেকে একটু কফি খেয়ে আসি। আচ্ছা চলো। এরপর নিশিকে নিয়ে একটা কফি শপে গেলাম। নিশির সাথে কফি খেয়ে তাকে গাড়িতে করে অফিসে পাঠিয়ে দিলাম। এরপর কলেজে গেলে নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আমি নিশিকে কেমনে চিনি, ওর সাথে আমার কিসের সম্পর্ক। সেটার জন্য আপনাদের অনেক বছর পেছনে যেতে হবে। আজ থেকে 15 বছর আগের কথা, যখন জাফর খান ও জোকার কিং এর লোকজন আমার আব্বু আম্মুকে মেরে ফেলে, তখন আমি আর নেহা সবকিছু দেখি। সেখানে কান্না করতে থাকি। তারা আমাকে ও নেহাকে না মেরে চলে গেল। পেছন থেকে একজন লোক এসে আমার কাঁধে হাত রাখে, আর আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখি এটা কমিশনার। কমিশনার তার সাথে করে আমাদের নিয়ে যায়। কমিশনের স্ত্রী মারা গেছে, তার একটা মেয়ে ছিল, সে হলো নিশি। নিশি সকালে ঘুম থেকে উঠে দেখে আমি নেহা তাদের বাসায় সোফায় ঘুমাচ্ছি। তখন সে আমাদের কাছে এসে বলল, এই যে, কে তোমরা আর আমাদের বাসায় কি চাও? আমি মিজু, আর ও আমার বোন নেহা। কালকে কমিশনার আঙ্কেল আমাদেরকে এখানে নিয়ে এসছে। ও, আব্বু আব্বু তোমাদের নিয়ে এসছে? দাঁড়াও, আব্বুকে দেখাচ্ছি মজা। নিশি তার আব্বুকে জোরে জোরে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর তার আব্বু আসলো। এরপর নিশি আমাকে ও নেহাকে দেখে বলল, আব্বু, এই ছোট লোকের বাচ্চারা আমাদের বাসায় কি করে? তুমি এক্ষুনি এদেরকে আমাদের বাসা থেকে যেতে বলো, না হলে কিন্তু আমি এদের মাথা ফাটিয়ে দিব। কি বলিস মা, ছোট থেকে তোকে বড় করেছি একা একা। তুই সব সময় বলতি না, আব্বু আমার একজন খেলার সাথী লাগবে, তাই তো এদেরকে নিয়ে এসেছি। তুই এখন থেকে সারাদিন এদের সাথে খেলবি, অনেক মজা করবি। না, আমি এদের সাথে খেলতে পারবো না। এদের মতো ছোট লোকদের চেয়ে আমার ডগই অনেক ভালো। ছি মা, এসব বলতে নেই। তুমি কি এদেরকে বাসা থেকে বের করে দেবে, না আমি বের করে দিব? এই ছোট লোকের বাচ্চা, তোরা এক্ষুনি আমাদের বাসা থেকে বের হ। নিশি ছোট লোক বলে চিৎকার করতে লাগলো।
আমাদেরকে বাসা থেকে বের করে দিল। কমিশনার সাহেব আমাদের দুই ভাই বোনকে একটা এতিমখানায় রেখে আসেন। সেখান থেকেই আমাদের স্কুলে ভর্তি করিয়ে দেয়। এরপর থেকে নিশির সাথে আর দেখা হয়নি। যখন স্কুল শেষ করে কলেজে ভর্তি হলাম তখন ভাবতে লাগলাম আর এসব জামা কাপড় পরে কলেজে যাব না, যেভাবে হোক আমাকে কিছু একটা করতেই হবে। সেদিন রাতে বের হলাম টিউশনির খোঁজে। অবশেষে একটা বাচ্চাকে টিউশনির জন্য পেয়েও গেলাম। প্রতি মাসে 6,000 টাকা দেবে। আমি 2,000 অ্যাডভান্স নিয়ে নিলাম আর সেটা দিয়ে নতুন জামা কাপড় কিনলাম। নেহার জন্য একটা সুন্দর জামার সেট কিনলাম। পরের দিন ছোট বোনকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। আমিও কাজের পাশাপাশি কলেজে ভর্তি হলাম। সকালে ঘুমিয়ে আসছি, তখন ছোট বোনের ডাক। ভাইয়া, এ ভাইয়া, ঘুম থেকে উঠবি না? আর একটু ঘুমাই রে বোন। তুই ঘুমার, ওইদিকে তোর ভার্সিটির সময় শেষ হয়ে যাক। কি? আমাকে আগে ডাকবি না? তোকে বলেছিলাম সবার আগে ডাকতে। তোকে কতক্ষণ থেকে ডাকছি, তোর তো ওঠারই নাম নেই। ও আচ্ছা, তুই গিয়ে রেডি হয়ে নে, একসাথে খাবো। আচ্ছা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রেডি হয়ে দুজনে কিছু খেয়ে নিলাম। তারপর একটা রিক্সা নিয়ে কলেজের দিকে যেতে লাগলাম। নেহাকে তার স্কুলে নামিয়ে দিলাম। তখন ভাইয়া, তুই আমাকে নিতে আসবি তো? রে বোন। তুই না আসলে কিন্তু আমি এখান থেকে এক পাও নড়বো না। আচ্ছা, চিন্তা করিস না, আমি কলেজ থেকে এসে তোকে নিয়ে যাব। একটু কাছে আয়। কেন রে, কাছে কেন? আয় না, একটা কথা বলবো। আচ্ছা বল। আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু বোনু। আচ্ছা ভাইয়া, আমি গেলাম। আচ্ছা। এরপর নেহা চলে গেল। আমি আমার কলেজে চলে আসলাম। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আব্বু আমার কথা ভাবতে লাগলাম। একদিন আব্বু আমাকে বলেছিল, কেন আব্বু তোমার মতো বড় মাফিয়া হব? আচ্ছা আব্বু, কথা দিলাম। আব্বু, তাহলে আমি বড় হয়ে কি হব? আম্মু, আর্মি অফিসার হওয়া কি ভালো? তাহলে আমি বড় হয়ে যাই, তাই হব। তখন পেছন থেকে আমার ছোট বোন নেহা কান্না করতে করতে বলল, আম্মু, তাহলে আমি কি হবে? ইয়া, কি মজা, কি মজা! আমি বড় হয়ে ডাক্তার হব, আর ভাইয়া আর্মি অফিসার। আচ্ছা আব্বু। আব্বু আম্মুর সাথে কাটানো মুহূর্তের কথাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। চোখের কোণের পানিগুলো মুছে কলেজের গেটে পা রাখলাম। আব্বু আম্মুর স্বপ্ন পূরণ আমাকে যেভাবে হোক করতে হবে। কলেজের ভিতরে গিয়ে প্রিন্সিপাল স্যারকে আমার কাগজপত্র জমা দিলাম। এরপর ক্লাসে আসতে যাব। গেটের মধ্যে অনেক ভিড়। আস্তে আস্তে আমিও ভিতরে গেলাম। ক্লাসের ভিতরে ঢুকতেই কে যেন পা দিয়ে আমাকে ফেলে দেয়, আর আমি সাথে সাথে মেয়েটার বুকের ওপর গিয়ে পড়ি। মেয়েটার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে এক হয়ে যায়। মেয়েটা আমার উপর থেকে উঠে টস টস করে আমার গালে দুটো থাপ্পড় মারে। এরপর কলেজে চলে আসলাম। রিক্সা থেকে নেমে যখন ভিতরে ঢুকতে যাব, এমন সময় কার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই, এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না নাকি? চোখ কি বাসায় রেখে আসছিস? আমি গালে হাত দিয়ে, না দেখতে পাই না। তা আপনিও কি দেখতে পান না? চুপ কর, ছোট লোকের বাচ্চা। তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? তুই জানিস? তুই জানিস আমি কি? আমার বাবা কি করে? আশ্চর্য, আমি ইচ্ছে করে আপনার উপর এসে পড়ছি নাকি? আর এখানে আপনার বাবা কি করে না করে সেটা আমার জানে কি হবে? আবার আমার মুখের উপর কথা বলিস? তোকে তো আজকে আমি কি যে করব আমি নিজেও জানি না। এই যে দেখেন, দোষ আপনি করেছেন আর আমাকে গালি দিচ্ছেন। কাজটা কিন্তু ঠিক করছেন না। আমি ঠিক করছি না, না করছি। ক্লাস থেকে বের হ, তারপর তোকে মজা দেখাচ্ছি। তুই চিনিস আমাকে? আমি কে? আপনি যেই হন তাতে আমার কোনো যায় আসে না। আপনার মতো মেয়েদের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। তুই আমার আমার মুখের উপর তর্ক করিস? তোদের মতো ছোট লোকদের আমার ভালো মতোই চেনা আছে। মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছে করে। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি।
এটা বলে সেটা আগে গজগজ করতে করতে নিজের সিটে, আর এদিকে আমি একা থাপ্পড় খেয়ে দাঁড়িয়ে আছি। আরে আজব তো, আমি ইচ্ছে করে ধাক্কা পেয়েছি নাকি আপনারা বলো তো? যাক, বড় লোকের মেয়ে বলে ছেড়ে দিলাম। এরপর সিটে বসে পড়লাম। মেয়েটা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তখন আমার পাশের ছেলেটা আমাকে বলল, হাই, আমি তামিম। তোমার নাম কি? "আহ, আমি মিজু।" তুমি জানো তুমি কার সাথে লড়াই করছো? ও হলো এই শহরের কমিশনারের মেয়ে নিশি চৌধুরী। ও খুব ভয়ানক একটা মেয়ে। ওর থেকে একটু সাবধানে থেকো। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, বাসা কোথায় তোমার? এই তো এদিম খানের সাথে। তোমার? এই তো কলেজের পিছনে। তাহলে তো ভালোই। হুম, আজকে থেকে আমরা বন্ধু, কি বলিস? আচ্ছা ঠিক আছে। যাক, একটা বন্ধু তো হলো। ক্লাস শেষ করে বাইরে বের হয়ে জাম গাছের তলায় বসে আছি। তখন মেয়েটাকে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলতেছে। কি রে নিসি, এত রেগে আছিস কেন? কি হয়েছে তোর? আরে আর বলিস না, কোথা থেকে যে আইসে একটা ছোট লোকের বাচ্চা আমার গায়ে হুমড়ি খেয়ে পড়েছে। ওকে আজ আমি তো উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। নিশির মুখে মুখে তর্ক করা ওকে আজকে বুঝিয়ে দিব এই নিশি কি জিনিস। কার কথা বলছিস? একটু আগে থেকে থাপ্পড় মারলি ওই ক্ষেতটা? হ্যাঁ, ওই হনুমানটার কথাই বলছি। জানোয়ার ছোট লোক কোথাকার। আরে ছাড় তো, লোকটার চেহারা দেখেছিস? পুরো গেও ভূত। খেদ একটা। কাপড় চপ্পলের নেই কোনো ঠিক ঠিকানা। চুলগুলো দেখ না, পুরো তেল দিয়ে কুচকুচু করে রেখেছে। ওর মতো ক্ষেতকে, ধুর, ওর মতো ক্ষেতের সাথে কথা বলে তো স্টাইল একদম কমে যাবে। কোথায় তুই আর কোথায় ও? হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছিস। ওর মতো খ্যাতকে শিক্ষা দিব আমি। আমার একটা মান সম্মান আছে না? যা, তোকে মাফ করে দিলাম। তবে নেক্সট টাইম যদি আমার মাথা গরম করে তাহলে দেখবি ওর কি হাল করব আমি। আমাকে তো চিনিস না। এভাবে কথা বলতে বলতে মেয়েটা তার বান্ধবীদের নিয়ে ক্যাম্পাসের দিকে চলে গেল। অন্যদিকে আমি সেখান থেকে উঠে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আবার ক্লাসরুমে গিয়ে শেষের বেঞ্চে বসে আছি। আমার আজ প্রথম দিন। ভেবেছিলাম কলেজের প্রথম দিনটা অনেক ভালোই কাটবে, কিন্তু এই মেয়েটা সব নষ্ট করে দিল। বাকি ক্লাসগুলো করে বাসার দিকে রওনা দিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, নেহাকে স্কুল থেকে আনতে হবে। ওই মেয়েটাই মাথাটা নষ্ট করে দিয়েছে, যার কারণে মনেই ছিল না। নেহার স্কুলের সামনে গিয়ে দেখি নেহার আগে ফুলে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজে। ওর স্কুল ছুটি হয়েছে 2টায়। সে 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে। আমি যেতেই ও কোনো কথা বলল না। আমি ওর ব্যাগটা হাতে নিয়ে বললাম, কিরে পিচ্ছি, রাগ করে আছিস নাকি? ওর কোনো কথা নেই, তাই আবারও বললাম, কিরে আমার সাথে কথা বলবি না? তুমি অনেক পচা। তোমাকে বলেছিলাম না তাড়াতাড়ি আসবে। এত লেট করে কেন আসলে? জানো আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? যদি আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তখন কি হতো বলো তো? সরি রে, আর হবে না। এই লাস্টবার। তুই আমার পিচ্ছি বোন, প্লিজ রাগ করো না বোন আমার। তোকে বাসায় গিয়ে তুগুলো চকলেট কিনে দেবো। সত্যি তো? হুম, সত্যি। বাসায় গিয়ে যদি চকলেট না পাই তাহলে তোমার সাথে কথাই বলবো না, বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর আর কি, ওকে বাসায় এনে চকলেট কিনে দিলাম। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে টিউশনিতে গেলাম। রাতে বাসায় ফিরে দেখি কমিশনার সাহেব এসেছেন। উনি মাঝে মধ্যেই আমাদের দেখতে আসেন। আমি রুমে ঢুকে দেখি উনি নেহাকে পড়াচ্ছে, আর আমাদের জন্য কাপড় চোপড়ও কিনে এনেছেন। আমি ওনাকে দেখে সালাম দিলাম। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তা আজকে হঠাৎ করে আমাদের বাসায় কি মনে করে? তুমি সেদিন বলেছিলে না তুমি আর্মিতে জয়েন করবে। আগামীকাল আর্মিতে লোক নিচ্ছে। তুমি কলেজে না গিয়ে সেখানে চলে যাও। আর সব কিছুতে পারফেক্ট হলে সেখানে থাকা আর্মি অফিসারকে আমার এই চিঠিটা দিও। এই নাও চিঠি। সত্যি নাকি? আমি কি সত্যি আর্মি হব? সত্যি। আর শোনো, এই নাও কিছু ফলমূল, আর এটা তোমার, আর এটা নেহার জামা। আর একটা কথা, এই কাপড়টা পরে যাবে। একটু সুন্দর না হলে হয় বলো? ধন্যবাদ স্যার, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। পাগল ছেলে, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। আর হ্যাঁ, কলেজে কারো সাথে লড়াই ঝগড়া করবে না। এই শহরটা কিন্তু ভালো না। আচ্ছা স্যার। তারপর কমিশনার স্যার চলে গেলে আমি কাপড়গুলো খুলে দেখি অনেক দামি। এরপর ফলগুলো 2 ভাই বোন মিলে ভাগ করে খেয়ে নেই। এরপর নেহা পড়তে বসে, আমিও ফ্রেশ হয়ে পড়তে বসি।
পরের দিন সকালে নেহা আমাকে খুব তাড়াতাড়ি ডেকে দেয়। আমিও রেডি হয়ে আর্মি ক্যাম্পে গেলাম, যেখানে আজকে লোক সিলেক্ট করা হবে। হাজার হাজার মেয়ে ছেলে এসছে এখানে। লাইনে দাঁড়ালাম। আমার পাশের লাইনের পরের লাইনটাতে কলেজের ওই অহংকারী মেয়েটাকে দেখতে পাই। আমি সাথে সাথে অবাক হয়ে যাই। মেয়েটাও আমাকে এখানে থেকে অবাক হয়ে যায়। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মেয়েটাও এগোচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমার সিরিয়াল আসলো। অবশেষে সকল টেস্টে আমি পাশ হয়ে গেলাম। কমিশনার সাহেবের দেওয়া চিঠিটা সেখানে থাকা একটা অফিসারকে দিলাম। উনি চিঠিটা পড়ে আমার দিকে তাকালো। সেখানে লেখা ছিল, আসসালামু আলাইকুম, আমি কমিশনার শফিকুল বলতেছি। আপনার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সেটা হলো মাফিয়া কিং আমজাদের ছেলে। ওর বাবা মাকে ছোটবেলায় জোকার কিং ও তার দলবল মেরে ফেলেছে, আর ওকে ছোট থেকেই আমি লালন পালন করে বড় করেছি। ও অনেক সাহসী একজন ছেলে। আপনারা দয়া করে ওকে চাকরিটা দিয়ে দেবেন। আর্মি অফিসারটি আমাকে বললো, তুমি ওইদিকে গিয়ে দাঁড়াও। তার কথা মতো আমি চলে এলাম। আস্তে আস্তে সবাই আসলো। এতগুলো ছেলের পক্ষ থেকে শুধু 400 জনকে সিলেক্ট করা হয়েছে। কিছুক্ষণ পর আবারও এক জায়গায় আমাদের নিয়ে যাওয়া হলো। আমি একটু ভালো করে দেখলাম সেই মেয়েটাও আমাদের সাথেই এসছে। আচ্ছা, একটা রুমে নিয়ে গিয়ে আমাদের সবাইকে একটা করে ব্যাচ পড়ানো হলো। আর আমার ব্যাচ নম্বর হলো 5। এরপর 10 জন 10 জন করে গ্রুপ বানানো হলো। প্রতিটা গ্রুপ থেকে একজন করে লিডার বানানো হলো। আর আমাদের গ্রুপের লিডার হলাম আমি। তখন একজন আর্মি অফিসার বলল, কালকে থেকে তোমাদের সবার ট্রেনিং শুরু হবে, আর 6 মাস এই ট্রেনিং অব্যাহত থাকবে। আর এই 6 মাস ট্রেনিং শেষ করে যে বেশি পয়েন্ট পাবে তাকে প্রথম মিশন দেওয়া হবে। আমরা সেদিনের মতো সেখান থেকে বাসায় ফিরে আসি। রাতে কমিশনার সাহেবকে কল দিলাম আর বললাম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ঠিকই গেছি। এখন তো কালকে থেকে আমাদের ট্রেনিংয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? স্যার আমার ছোট বোন তো একা হয়ে যাবে। ও তো আমাকে ছাড়া কখনো কোনোদিন থাকেনি। তাই আপনি যদি এই 6টা মাস ওকে আপনার কাছে রাখতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই, তুমি কালকে ওকে আমার এখানে পৌঁছে দিয়ে যেও, কেমন? ধন্যবাদ স্যার। আমি কলটা কেটে দিয়ে নেহাকে বললাম, বোন শোন, কালকে থেকে আমি আর্মি ট্রেনিংয়ে যাব। আর তুই এই কয়েকদিন কমিশনার আঙ্কেলের বাসায় থাকবি। তুই জানিস তো বোন, আমাকে যে আর্মি অফিসার হতে হবে, না হলে আম্মু আব্বুর স্বপ্ন কেমনে পূরণ করব বল? ভাইয়া, তুই সত্যি বলছিস তো? তুই আর্মি অফিসার হবি, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবি? সত্যি। তাহলে ঠিক আছে, আমি তোর জন্য অপেক্ষা করব। রাতে নেহাকে পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খবর পেলাম কালকে রাতে নাকি জোকার কিংয়ের ওপর হামলা করেছিল। এতে অনেক লোক আহত হয়েছে, 10 জন লোক মারাও গেছে। খবরটা প্রতিটা নিউজ চ্যানেলে শোনাচ্ছে। আমি খবরটা দেখে একটু খুশি হলাম আর আব্বু আম্মুর কথা মনে করতে লাগলাম। এরপর মনে মনে বললাম, জোকার কিং আর কয়েকটা দিন অপেক্ষা কর, এরপর তোর বংশ নির্বংশ করে দেব। আমি গাড়ি নিয়ে নেহাকে নিয়ে কমিশনার সাহেবের বাসায় রেখে স্যারের কাছে দোয়া নিলাম। স্যার দোয়া করবেন আমার জন্য, আমি যেন বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে পারি। ফি আমানিল্লাহ। তোমার জন্য দোয়া রইল বাবা, তুমি অনেক বড় অফিসার হও। ঠিক তখনই একটা রুম থেকে সেই দিনের সেই মেয়েটা বের হয়ে আসলো। মেয়েটা আমাকে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আমিও ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটা কমিশনার সাহেবকে বলল, বাবা আমার জন্য দোয়া করো, আমি যেন এই দেশের জন্য কাজ করতে পারি, দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারি। জামা, তোর জন্য দোয়া রইল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এই মেয়েটাকে? ও হ্যাঁ, এটা আমার মেয়ে নিশি। ও তোমার সাথে আর্মি ট্রেনিং এ যাচ্ছে। অবশ্য তোমার ওকে চেনার কথা। হ্যাঁ স্যার, মেয়েটাকে তো চিনি, কিন্তু জানতাম না ও আপনার মেয়ে। পারলে তুমি ওর থেকে দূরে থাকো। ও কিন্তু অনেক রাগী। সেদিন কলেজে যেন কার সাথে কি হয়েছে, আর বাসায় এসে ঘরের সব কিছু ভেঙে ফেলেছে। ও আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে বাই। আর নেহা, তুইও সাবধানে থাকিস। তাদের থেকে বিদায় নিয়ে চলে এলাম আর্মি ট্রেনিংয়ে। ট্রেনিং চলতে থাকে, কিন্তু আমি ট্রেনিংয়ে যাওয়ার পর থেকে শুনি দেশের মধ্যে খুন খারাপি বেড়েই চলেছে। জোকার কিং এর উপর কেউ যেন প্রতিশোধ নিচ্ছে। আমরা ট্রেনিং শেষ করে রুমে আসলাম। রাতে আমি সিয়াম সহ বাইরে বের হয়েছি একটু খরচ করার জন্য। পাশের একটা গলি থেকে গুলির শব্দ আসতে লাগলো। আমরা গুলির শব্দ পেয়ে একটু ঘাবড়ে গেলাম। এরপর লুকিয়ে লুকিয়ে দেখলাম একদিকে 5 জন লোক, আরেকদিকে 17 জন। তুমুল হারে গোলাগুলি চলছে। গোলাগুলির এক পর্যায়ে সেই 17 জন লোককে মেরে তাদের প্রত্যেকের বুকের উপর লেগে গেল।
AMK দ্য ব্যাক। আমি লাশগুলো দেখে নিমিষেই চমকে উঠলাম, কারণ AMK তো আমার আব্বুর নাম ছিল, মানে আমজাদ দ্য মাফিয়া কিং। এটা কিভাবে সম্ভব? আব্বু কি তাহলে বেঁচে আছে? কিভাবে? আমি নিজের চোখে আব্বুকে মরতে দেখেছি। জোকার কিংও তার দলবল মিলে আব্বুকে নৃশংস করে মেরে ফেলেছে। আসলে কি এটা আব্বু, না আব্বুর নামে অন্য কেউ চালাচ্ছে? তাড়াতাড়ি করে আমি সেই 5জন লোককে খুঁজতে লাগলাম। কোথাও নেই, হয়তো পালিয়ে গেছে। আমরা তাড়াতাড়ি বাজারের দিকে গিয়ে বাজার থেকে খরচ নিয়ে আসলাম। পরের দিন নিউজে দেখাচ্ছে কাল রাতে 17 জন নিহত, আর এই নিহতদের সবার বুকে লেখা এএমকে। কে এএমকে এখনো জানা যায়নি। কেসটা তদন্ত করার জন্য সরকারি সিআইডিকে কেসটা দিয়েছে। জানা গেল 17 জন লোকই ছিল জোকার কিং এর লোক। কাল রাতে অজ্ঞাত পরিচিত 5 জন লোক তাদেরকে নৃশংসভাবে মারে। এরা কি আসলে জোকার কিং এর শত্রু না অন্য কিছু, সেটা যেন একটা রহস্য থেকে গেল। নিউজটা জোকার কিং ও তার দলবল শুনে ভয়ে কাঁপতে থাকে, কারণ AMK হলো আমজাদ দ্য মাফিয়া কিং। জোকার কিং ভাবতে লাগলো, তাহলে কি আমজাদ বেঁচে আছে? সে তার লোকদের বলতে লাগলো, সবাই ভালো করে শুনে রাখো, জানি না আমজাদ বেঁচে আছে কিনা, তবে যেই আমাদের পিছনে লাগুক তাকে খোঁজার জন্য সবাইকে অ্যালার্ট থাকতে হবে। আজকে থেকে শহরের কোনায় কোনায় তোমরা সবাই ছিটিয়ে পড়ো। যাকে সন্দেহ মনে হবে তাকেই ধরে মেরে ফেলবে। আমি চাই না আমার পিছনে কোনো শত্রু লাগুক। বস, আমার মনে হচ্ছে এটা আমার পরিচিত কেউ একজন, কারণ জোকার কিংকে তো আমার নিজের হাতে আগুনে পুড়িয়ে মেরেছি। তার তো বেঁচে থাকার কথা নয়। সেটা তো বুঝতে পারছি, তাই আগে থেকে সাবধান থাকতে হবে। যে কোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে। বস, তাহলে এখন কি আমি সবাই শহরের প্রতিটি জায়গায় লোক সেট করব? তাই করো। ওকে বস। জোকার কিং চিন্তায় টেনশনে শহরের প্রতিটা জায়গায় তার লোকদের পাঠিয়ে দেয়। তার সাথে জোকার কিং তার সিকিউরিটি বাড়িয়ে দেয়। তার বাসার মধ্যে 50 জনের জায়গায় 400 জন লোক রাখে। এদিকে আমি ট্রেনিং করতে থাকি। প্রতিদিন নিশির সাথে আমার দেখা হয়, কিন্তু কথা বলি না। নিশি আমাকে সহ্য করতে পারে না। আমাদের ট্রেনিংয়ের আজ 3 মাস হয়ে গেল। একদিন ট্রেনিং শেষ করে রুমে আসতেছিলাম, তখন একটা মেয়ে আমার সাথে কথা বলতে আসে। আমিও নিশিকে দেখিয়ে মেয়েটার সাথে হেসে হেসে কথা বললাম। দেখি নিশি রাগে ফুসতেছে। তাতে আমার কি? আমি রুমে আসলাম। রাতে খাবারের জন্য ক্যান্টিনে গেলাম, তখন দেখি নিশিও আছে। ও সোজা আমার কাছে এসে বলল, এই ছোট লোক শোন, ভালোই ভালোই বলছি, যদি কখনো আমার দিকে তাকাস তাহলে তোকে খুন করে ফেলবো। আমাকে হয়তো তুই চিনিস না আমি কে। আমি আপনাকে কি করলাম? আমি কার দিকে তাকাই না তাকাই, উল্টো আপনি আমার দিকে তাকিয়ে আছেন। শোন, তোর বকবক শোনার সময় আমার নেই। আমি নিশি, এখান থেকে বের হয়ে আগে তোকে মারবো। তোর মতো ছোট লোককে আমার সহ্য হয় না। সহ্য না হলে আমার থেকে দূরে থাকবেন, তবুও আমার সাথে কথা বলতে আসবেন না প্লিজ। নিশির এমন অপমান প্রতিদিন হতে হয়। মনে মনে ভাবি, তারা আগে এখান থেকে বের হই, তারপর তো জমক মেটাবো। আমাকে তুই চিনিস না, আমার শরীরে একজন মাফিয়ার রক্ত বইছে। যাক, এভাবে চলতে থাকে। প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। আমাদের ট্রেনিংও শেষ হয়ে গেল। রাতে সবাই মিলে একটা বড় মিটিংয়ে বসে আছি। তখন আমাদের সবার উদ্দেশ্যে একজন বড় অফিসার বলল, শোনো, তোমার টিম ছিলে 40টা, এর মধ্যে মিজু ও নিশি এদের টিম পেয়েছে 700 পয়েন্ট, আর বাকিরা 400 300 এই রকম। তাই আমি মিজু ও নিশির দল থেকে 5 জনকে নিয়ে 10 মিলে একটা মিশনে পাঠাবো। আপনারা সবাই রেডি তো? ইয়েস স্যার। আর হ্যাঁ, আজকে থেকে তোমাদের সবার ট্রেনিং শেষ। আজকের ওর তোমরা সবাই একজন আর্মি অফিসার। এখন থেকে এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব সবার। সেখানেই দুর্নীতি দেখবে, সেখানে প্রতিবাদ করবে। দেশের মানুষের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা আজকে থেকে শপথ করব যে আমার জীবন দিয়ে হলেও আমি এই দেশকে সন্ত্রাস ও শত্রুর হাত থেকে রক্ষা করব, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মিজু ও নিশি, তোমরা মিশনের জন্য রেডি তো? ইয়েস স্যার। এরপর আমাদেরকে একটা মিশনের কাজে পাঠানো হলো। মিশনটা হলো কিছু জঙ্গি বাহিনী মিরপুর একটা পুরনো বিল্ডিংয়ে কয়েকশো স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীকে বন্দি করে রেখেছে। তাদেরকে সহি সালামতে উদ্ধার করতে হবে এবং সন্ত্রাসীদের মৃত্যু। তো যেই ভাবা সেই কাজ। নিশিও আমরা মিশনে লেগে পড়লাম। আজ 5 দিন থেকে পুরো বিল্ডিং ঘিরাও করে রেখেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি চুপি চুপি বিল্ডিংয়ের উপরেও গেলাম। আমার দেখা দেখি নিশিও উপরে গেল। উপরে গিয়ে একটা লোককে মেরে তাদের পুরো প্ল্যান জেনে গেলাম। এরপর নিচের সবাইকে ফোন করে জানিয়ে দিলাম যে বাঁশিতে ফুঁক দেওয়ার সাথে সাথেই ভিতরে চলে আসে। ততক্ষণ আমি বাচ্চাদের একটা রুমের ভিতর লুকিয়ে রাখি।
রাত 4টা বাজে, সবাই ঘুমিয়ে গেছে। আমি এক এক করে সকল বাচ্চাদের একটা রুমের ভিতর নিয়ে যাই। এরপর বাঁশিতে ফুঁক দেই, আর সাথে সাথে নিচ থেকে সবাই চলে আসে। এদিকে বাঁশির শব্দ শুনে সবার ঘুম ভেঙে যায়, আর আর্মি অফিসারদের দেখে গোলাগুলি শুরু হয়ে যায় একটা যুদ্ধ। তুমুল হারে মারামারি, টস টস করে গুলির শব্দ হচ্ছে। একে একে সবাইকে মেরে ফেলি। আমি একদিকে আর একদিকে নিশি, আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে জঙ্গি বাহিনীর লিডার। কে আগে মারবে চলছে প্রতিযোগিতা। নিশি যেই গুলি করতে যাবে তখনই ওপাশ থেকে একটা গুলি এসে নিশির বুকে লাগে, আর সাথে সাথে নিশি মাটিতে পড়ে যায়। আর এটা দেখার পর আমি ওর সাথে সাথে সেই সন্ত্রাসীর মাথা বরাবর 3টা গুলি করি। তার কপাল ফুটো হয়ে যায়, সাথে সাথে লোকটা মারা যায়। এরপর আমি গিয়ে নিশিকে কোলে তুলে নিলাম। নিশির কিঞ্চিত পরিমাণ জ্ঞান আছে। নিশি আস্তে আস্তে আমাকে বলল, মিজু দেখো, আমি ছোট থেকেই তোমার হিংসা করতে করতে বড় হয়েছি। তোমাকে অনেক অপমান করেছি, তোমার সাথে সব সময় খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দিও, যাক দেশের জন্য জীবন দিতে পারলাম। নিশি চুপ করো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচাবো। তুমি একটু চুপ করো প্লিজ। এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি গাড়ি রেডি কর। আমি নিশিকে কোলে নিয়ে গাড়ির দিকে যেতে থাকি। নিশির শরীর থেকে রক্ত পড়ছে। আমি আবার শার্টটা খুলে নিশির রক্ত পড়া জায়গায় বেঁধে দিলাম। নিশি তাকাও আমার দিকে। সে আমার দিকে একটু তাকিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাড়াতাড়ি নিশিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর একজন ডক্টর এসে বলল, শুনেন, আপনার পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ইমার্জেন্সি এ নেগেটিভ রক্ত লাগবে, না হলে তাকে বাঁচানো যাবে না। কুইক, তাড়াতাড়ি রক্ত ম্যানেজ করুন। ডক্টর ডক্টর আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ, আমি রক্ত দেব। তাহলে এক্ষুনি আপনি আমাদের সাথে আসুন, কুইক। আমাকে নিয়ে নিশির পাশের বেডে শোয়ানো হলো। নিশির কি মায়াবী একটা চেহারা, একটু আগে ঠিক ছিল, কি থেকে কি হয়ে গেল। আমার শরীর থেকে এক ব্যাগ তাজা রক্ত বের করে নিশির শরীরে দেয়া হলো। আমি অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছি। অফিস থেকে অনেক লোকজন এসছে। স্যার তার বাবাকে খবর দিতে চাইলো, আমি না করে দিলাম। প্রায় 30 মিনিট পর ডক্টর বাইরে এসে বলল, আল্লাহ অশেষ রহমতে পেশেন্টের বিপদ মুক্ত। 24 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান ফিরে আসবে। আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে ডক্টরের মুখে এই কথাটা শুনে সেদিন আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। আস্তে আস্তে রাত হতে থাকে, সবাই চলে গেলে আমি নিশির পাশে গিয়ে শুয়ে পড়ি। এদিকে ওখান থেকে সকল বাচ্চাদেরকে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়। আমি নিশির একটা হাত ধরে সেখানেই ঘুমিয়ে পড়ি। রাতে নিশির জ্ঞান ফিরে আসলে নিশি দেখে আমি তার হাত ধরে শুয়ে আছি। নিশিও অনেকটা অবাক হয়ে যায়, আমার মাথায় হাত বোলাতে থাকে। আমার মাথায় কারো হাতের শব্দ পেয়ে, হাতের ছোঁয়া পেয়ে ঘুমটা ভেঙে যায়। দেখি নিশির জ্ঞান ফিরেছে। আমি তাড়াতাড়ি করে তার হাত ছেড়ে দিয়ে বললাম, সরি, আসলে প্রচুর ঘুম পেয়েছিল তো, তাই খেয়াল করিনি। ইটস ওকে। এখন কেমন লাগছে তোমার? ভালো। আলহামদুলিল্লাহ। জানো, তোমার জন্য সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছি। আমার জন্য কেন? আমি তো তোমাকে সব সময় অবহেলা করতাম, সব সময় ছোট লোক বলে গালি দিতাম। তুমি কেন আমাকে বাঁচালে? আমি যে তোমাকে ভালোবাসি। কি? কবে থেকে? জানি না, তবে আমি যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে তোমাকে আমার ভালো লাগতো। এরপর যে কি থেকে কি হয়ে গেল ভাবতেই পারছি না। তুমি কি জানো আমিও তোমাকে ভালোবাসি? তাই নাকি? আই লাভ ইউ মিঠু, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। নিশি আমাকে ভালোবাসার কথা বলে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করা শুরু করে দিল। আমি নিশিকে বললাম, হেই পাগলি, কি হয়েছে? কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? সরি। কিসের জন্য? তুমি যে আমাকে ভালোবাসো আমার এখনো বিশ্বাস হচ্ছে না। কি করলে বিশেষ হবে? তাহলে আমার 2 গালে 2টা কিস করো। আমি নিশির কথা শুনে অবাক হয়ে যাই। তারপর বলি, দিদিই হবে? হুম উম, উম, হয়েছে? হয়েছে। এরপর আর কি, সকাল হলো। এরপর সবাই আসলো। নিশিকে নিয়ে অফিসে গেলাম। অফিসার আমাদের সবাইকে মেডেল পরিয়ে দিল, আর এখানে আমার ট্রেনিং ও মিশন কমপ্লিট হয়ে যায়। এরপর নিশি ও আমি একসাথে বাসায় আসি। নিশিকে নিয়ে তার বাসায় গেলাম। ওখানে ওকে নামিয়ে দিয়ে নেহাকে নিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। 1 মাস ছুটি কাটানোর পর কলেজে ক্লাস করতে থাকি। এরপর 3 মাস পর আমরা অফিস জয়েন করি। অফিসে জয়েন করার কিছুদিন পর আমাকে ও নিশিকে মিশনে পাঠানো হয়। এখন আমি সবসময় নিশির সাথে থাকি, একে অপরকে খুব ভালোবাসি। যে কোনো মিশন আমরা দুজনে সলভ করি। আস্তে আস্তে দেশের ভিতরে আমাদের দুজনের নাম ছড়িয়ে গেল। একদিন একটা মিশন শেষ করে অফিসের দিকে ফিরছিলাম, তখন আমার চোখে আমার চিরচেনা একটা মুখ ভেসে উঠল। আমি সেই মুখটাকে ফলো করতে করতে চলে গেলাম। গিয়ে দেখি করিম চাচা, যিনি আমার আব্বুর ডান হাত ছিল। আমাকে দেখে উনি চিনতে পারেননি, আর আমার শরীরে আর্মি অফিসারের পোশাক পরা ছিল, তাই আমাকে দেখে উনি দৌড়ে পালাতে থাকে। আমিও তার পেছনে যেতে থাকি। ডাক দিলাম, করিম চাচা।
আমাকে চিনতে পারছেন না? আমি মিজু। করিম চাচা মিজু নামটা শোনার সাথে সাথে দাঁড়িয়ে গেল। আমিও তার কাছে গেলাম। উনি আমার পুরো শরীরে হাত বুলিয়ে গালে কপালে একটা চুমু খেয়ে বলল, বাবা তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ চাচা, আমি এখনো বেঁচে আছি। এতদিন কোথায় ছিলি? আর তোর বোন কোথায়? ও বাসায় আছে। আর এতদিন এতিমখানার পাশে একটা বাসায় ছিলাম। তুই জানিস আমরা সবাই ভেবেছিলাম সেদিন হয়তো তোর আব্বু আম্মুর সাথে জোকার কিং তোদেরকে মেরে ফেলছে। না চাচা, ওরা আমাকেও নেহাকে মারেনি। তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস, আমি তো তোকে দেখে ভয় পেয়ে গিয়েছি। আমি একজন আর্মি অফিসার হয়েছি। মাশাল্লাহ, আল্লাহ তোদেরকে বেঁচে রাখো। আচ্ছা চাচা, তুমি এদিকে কোথায় যাচ্ছ? আমার সাথে চলো, নেহাকে দেখবে। সেও অনেক বড় হয়ে গেছে। আচ্ছা। এরপর করিম চাচাকে নিয়ে আমি বাসায় চলে আসি। উনি নেহাকে দেখে অনেক খুশি হয়। নেহাও অনেকদিন পর চাচাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপর আমরা সবাই মিলে সারা রাত গল্প করি। রাতে নিশে অনেকবার ফোন দেয়, কিন্তু ফোন ধরেনি। পরের দিন করিম চাচাকে নিয়ে নেহা মার্কেটে যায়। তখন জাফরের লোক এসে চাচাকে ধরে ফেলে। এটা নেহা রাস্তায় দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। সবাই চলে গেলে নেহা আমাকে ফোন করে। এরপর আর কি আমি দৌড়ে চলে এলাম। এসে দেখি করিম চাচার মরদেহ পড়ে আছে। আমি চাচাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এরপর থানায় গেলাম। থানায় জোকার কিং ও জাফরের কথা শুনে আর কেস নিল না। নেহা তো পাগলের মতো কান্না করছে। চাচাকে একটা কবরে মাটি দিয়ে আমি সেই রাতে কাউকে না জানিয়ে চলে আসি রংপুরে আমাদের নিজস্ব বাড়িতে। এখানে আসার ওর আব্বুর সাথে কাজ করার লোক আমাদের দুই ভাই বোনকে দেখে চলে আসে। আমি তাদের সবাইকে এক করে আস্তে আস্তে আব্বু জায়গাটা নিয়ে নেই। হয়ে উঠি মাফিয়া কিং MH, যাকে দেখে এখন সারা বাংলাদেশের লোক ভয় পায়। এরপর জাফরের বিরুদ্ধে কেস করি। কেস লিখতে না চাইলে আমার নামটা শুনেই কেস লিখতে বাধ্য হয়। মিঝু, কাজটা তুই ঠিক করলি না। তোকে আর তোর বোনকে আমি দেখে নেব। আরে যা যা, সাহস থাকলে আমার একটা গায়ের লোম পাকা করে দেখাস। চিন্তা করিস না, জেল থেকে বের হয়ে আগে তোকেই মারবো, তারপর তোর বোনকে। জাফর খানের 3 বছরের জেল হয়। এতদিনে আমি মাফিয়ার জগৎটা অনেক বড় করি। ধীরে ধীরে রাজত্ব করি পুরো বিশ্বে। হয়ে উঠি মাফিয়া কিং MH। নিশির সাথে আর সেদিনের পর কথা বলি না। নিশিকে ভুলিনি, ও আমাকে ভুলেনি। জোকার কিং জেল থেকে বের হয়ে আমার ছোট বোন নেহাকে কিডন্যাপ করে। তারপর তো আপনারা গল্পের শুরুতে শুনেছেন। এই ছিল আমার অতীত। আমি জানি না আমার আব্বু এখনো বেঁচে আছে কিনা, তবে এটা জানি আব্বু নামে 5 জন লোক এখনো জোকার কিং এর লোকদের মারে। যাক, এখন বর্তমানে আসা যাক। নিশিকে নিয়ে একটা কফি শপে গেলাম। নিশির সাথে কফি খেয়ে তাকে গাড়িতে করে অফিসে পাঠিয়ে দিলাম। নিশিও তার কাজ করতে থাকে, আমি আমার কাজ করতে থাকি। একদিন রাতে নেহা আর আমি বাসার দিকে ফিরছিলাম, তখন দেখি নিশি কার সাথে যেন কথা বলছে। আমি চুপি চুপি তাদের সামনে গেলাম। গিয়ে দেখি ওখানে আমার আর্মি স্কোটের সবাই দাঁড়িয়ে আছে। তখন আমি তাদের কাছে গেলাম। এরপর বললাম, নিশি, তোমরা সবাই এখানে? আর আমাদের কাছে একটা খবর আছে। ওই দিক দিয়ে নাকি মাফিয়া কিং MH আসতেছে। তাকে ধরার জন্য আমরা এই রাস্তায় দাঁড়িয়ে আছি। তোমাদের এই সংবাদ কে দিল? একটা গোপন নাম্বার থেকে কল তো এসছে। ও আচ্ছা, দেখি নম্বরটা। দাঁড়াও, এই দেখো এই নাম্বারটা। নিশির মোবাইল নম্বরটা দেখে আমি চিনে ফেলি। এটা তো সিফাতের নম্বর। তাহলে সিফাত কি আমার সাথে? যা, কি ভাবছি। আর 4 বছর ধরে আমার সাথে কাজ করে। ও তো আমার বিশ্বস্ত লোক। আমি এর কিছু না ভেবে নিশিকে বললাম, আচ্ছা তোমার ডিউটি করো। আমি নেহাকে নিয়ে বাসায় গেলাম। আচ্ছা। এরপর আমি বাসায় চলে আসি। এখনও সেই এতিমখানায় থাকি না। এখন আমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই। আমি নেহাকে নিয়ে ঢাকার একটা বড় ভবনে থাকি। সেখানে আমার সাথে আরও 60 জন লোক পাহারাদার হিসেবে থাকে, বডিগার্ড। কিছুক্ষণ পর নিশিকে আবার একটা নম্বর থেকে ফোন দেয়। ম্যাডাম, মাফিয়া কিং MH তো চলে গেছে তার বোনকে নিয়ে। কোথায়? আমরা তো কাউকে দেখতে পেলাম না। আপনার চোখের সামনে থেকেই চলে এসেছে, আর আপনি তাকে ধরতেই পারেননি। কে সে? তাকে খোঁজার দায়িত্ব আপনাদের। এরপর কলটা কেটে দেয়। আমি সিফাতকে খুঁজতে গিয়ে দেখি সে কার সাথে যেন কথা বলে ফোনটা কেটে দেয়। আমি সিফাতকে ডাক দিলাম, সিফাত এদিকে এত। হ্যাঁ ভাই বলেন। কার সাথে কথা বললি? ভাই বাসা থেকে ফোন দিয়েছিল। ও আচ্ছা, তুই যা। সিফাত চলে গেলে আমি তামিমকে ডাক দিলাম। এরপর তার উপর নজর রাখতে বললাম। তারপর পরবর্তী পরিকল্পনা করতে লাগলাম। জোকার কিংয়ের ডান হাত আর্মি কর্নেলের প্ল্যান মোতাবেক আর্মি কর্নেলকে টার্গেট করলাম। কখন কিভাবে মারবো। নেহাকে কালকে রেজাল্ট জানাবো। ও হ্যাঁ, নেহা এতদিনে ডক্টর হয়ে গেছে। কালকে তার লাস্ট সেমিস্টারের রেজাল্ট। আবার কি যে আনন্দ লাগছে। আজকে আব্বু আম্মু বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতো।
রাত 2টায় খবর পেলাম কে বা কারা যেন কর্নেলকে মেরে ফেলেছে আর বুকের উপর লিখে গেছে AMK ইজ ব্যাক। আমি এখনো বুঝতেছি না এই AMKটা কে, আমার শত্রুগুলোকে কেন টার্গেট বানাচ্ছে, কপালে ভাঁজ পড়ে গেল। মাথায় শুধু একটাই চিন্তা, এই AMK ধরতে হবে। হয়তো ওরা কোনো না কোনোভাবে আব্বুর খবর দিতে পারবে। এদিকে এই খবরটা জোকার কিং শোনার পর তার কলিজা শুকিয়ে গেছে, কারণ আস্তে আস্তে তার সব বড় বড় সহকারীদের এক এক করে মেরে ফেলেছে। কে এই দল, দুই দল, মাফিয়া কিং MH আর মাফিয়া কিং AMK। জোকার কিং যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটা সহ ভয়ে কাঁপতে লাগলো। এবারে তো জোকার কিং এর রাজত্ব শেষ। জোকার কিং ভয়ে ভয়ে তার লোকদের ডাক দিল। কে কোথায় আছিস রে? আমার মনে হচ্ছে আমজাদ বেঁচে আছে, কারণ কর্নেল যেভাবে খুন হয়েছে এই খুনের কৌশল শুধু আমজাদই জানে। তোরা আজকে থেকে আরো সচেতন হ, আর ওর বউ বাচ্চাকে মারার প্রতিশোধ ও নিবে। জোকার কিং এসব ভাবছে আর ভয়ে কাঁপছে। এদিকে আমি বের হলাম সেই রহস্য খুঁজে। খুঁজতে খুঁজতে সেই 5জন লোকের দেখা পাই, কিন্তু সামনে যেতেই 5জন উধাও, কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না। এদিকে নিশিও আমার পিছু নিয়েছে, কারণ তখন সেই পরিচিত নম্বরের কথা শুনে নিশি আমাকে সন্দেহ করেছিল, কারণ সেদিন আর ওই রাস্তা দিয়ে কেউ যায়নি। তাই নিশি ভেবেই নিয়েছিল মাফিয়া কিং MS তালে মিজু, তাছাড়া আর কেউ না। সেইখানে দাঁড়িয়ে আছি আর আমার পেছনে থেকে কেউ যেন আমার কাঁধে হাত রাখে। আমি সাথে সাথে আমার পিস্তলটা বের করে তার দিকে তাকালাম। দেখি এ তো নিশি। নিশি, তুমি এখানে কি করো? এই তো এদিক দিয়ে বাসা যাচ্ছিলাম। তুমি এত রাতে এখানে কি করো? এই তো আমিও একটা কাজে যাচ্ছিলাম। এত রাতে কিসের কাজ? এমনি। চলো আমার বাসার দিকে যাই। আচ্ছা চলো। আমি আর নিশি সামনের দিকে যাব একটা গলিতে ঢুকতেই কারা যেন আমাদের মাথাটা বস্তা দিয়ে বেঁধে ফেলে। এরপর হাত পা বেঁধে নিয়ে একটা গাড়িতে তোলে। আমিও নিশি চিৎকার করছি, এই এই কারা তোরা, ছাড় আমাদের। কে শোনে কার কথা? ওরা আমাদের এক জায়গায় নিয়ে এলো, এরপর আমাদেরকে একটা চেয়ারের সামনে বেঁধে ফেলে। পরের দিন সকালবেলা আমাদের চোখের বাঁধন খুলে দেওয়া হয়, আর আমি আমার সামনের যে মানুষটাকে দেখতে পাই, সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বের হয়ে মুখ থেকে হালকা করে শব্দ বেরোলো, বাবা। তো যাই হোক, গল্পটা এখানেই শেষ করা হলো। গল্পটার পরের এপিসোড দেখতে আমাদের সাথেই থাকুন। এখনো কিন্তু গল্পের কোনো কিছুই জানা হয়নি। একদিক দিয়ে জোকার কিং এখনো বেঁচে আছে, সে কি চুপ করে বসে থাকবে বা কোনো পদক্ষেপ নেবে? আর মিজুর সামনে কে আছে? আর আমজাদ দা মাফিয়া কিং এর নাম করে কারা খুন করছে? সবটাই রহস্যগুলো জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।